আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে লেকচারটিতে অ্যাটেন্ড করতে যাচ্ছি সেই লেকচারটি হচ্ছে আমাদের লেকচার 4 চ্যাপ্টার 4। আমাদের যে বই থেকে লেকচারটি হচ্ছে সেই বইটি হচ্ছে লংম্যান রাইটিং সিরিজ বুক 1। লেকচার 4-এ আমরা আজকে যে টপিকটির উপর কাজ করব সেই টপিকটির নাম হচ্ছে গুডে। এই টপিকটির উপর আজকে আমরা স্টেপ টু স্টেপ প্রসিডিউরের মাধ্যমে ক্লাসটি করব এবং কি একটা লেখাকে কিভাবে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে নেওয়া যায় সেই টেকনিকগুলো, কৌশলগুলো, স্ট্র্যাটেজিগুলো আমাদের উপস্থাপন করা হবে আজকে এই টিউটোরিয়ালের মধ্য দিয়ে। তো আপনারা যারা এই টিউটোরিয়ালটি অ্যাটেন্ড করছেন এবং এই টিউটোরিয়ালটি থেকে কিছু গ্রহণ করবেন তেনাদের জন্য আমার আপনাদের উদ্দেশ্যে যে পরামর্শ বা সাজেশন সেটা হচ্ছে আপনারা একটা কলম এবং একটা কাগজ হাতে নিয়ে বসে পার্ট বাই পার্ট আপনারা লেকচারটি উপভোগ করুন এবং এটাকে আপনাদের নিজের উপর অ্যাপ্লাই করুন। করার পর এটা সাপ্লাই করতে হবে আপনাদের যারা আছেন তাদের মাঝে। এতে করে আপনার জ্ঞানটা আরও বাড়বে, একটা সিনার্জিস পাওয়ার বা সিনার্জিস রেজাল্ট তৈরি করবে। তাহলে চলে আসি, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ELT। আমার সেল নাম্বার এখানে দেওয়া আছে। আর যে বই থেকে আমি কাজটি করছি সেটা হচ্ছে লংম্যান রাইটিং সিরিজ। এই বইটি বেস্ট চয়েস অফ আইএলটিএস রাইটিং। আইএলটিএস রাইটিং এর আগে আমাদের কিন্তু ফাউন্ডেশন রাইটিং জানতে হবে, আর ফাউন্ডেশন রাইটিং থেকে শুরু করে আইএলটিএস রাইটিং পর্যন্ত, দ্যাট মিনস কম্পোজিশন লেখা পর্যন্ত স্টেপ টু স্টেপ আমরা যাব। তো আমরা এই বইটি নিয়ে কাজ করছি। এই বইটি হচ্ছে লংম্যান একাডেমিক রাইটিং সিরিজ বুক 1, সেন্টেন্সেস টু প্যারাগ্রাফ। তো আর দেরি নয়, তাহলে চলে আসি আমরা আজকে এই লেকচার 4-এর স্যালিয়েন্ট ফিচার্সগুলো নিয়ে একটু কথা বলি। স্যালিয়েন্ট ফিচার্স বা এই অধ্যায়ে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে ইউজ টাইম অর্ডার ওয়ার্ডস, আমরা এটার উপর কাজ করব। তারপর রেকগনাইজ টু টাইপস অফ সিম্পল সেন্টেন্স, আমরা দু ধরনের সিম্পল সেন্টেন্সের সাথে আজকে পরিচিত হব। তারপর রয়েছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, আমরা আগের অধ্যায়ে দেখেছি কিভাবে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় আইডিয়ার উপর, পার্সনের উপর, প্লেসের উপর। আজকে আমরা দেখব অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আসলে অ্যাডভার্বের ডেফিনিশনটা যদি দিই, অ্যাডভার্ব আসলে সেই সকল পার্ট অফ স্পিচ সমূহ যেগুলো আসলে সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যানাদার অ্যাডভার্ব এবং পুরো বাক্যকে পর্যন্ত সে কি করে মডিফাই করে, মডিফায়ার হিসেবে কাজ করে। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা আজকে কাজ করব। তারপর হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজেস, যেটাকে আমরা অ্যাডভার্বিয়াল হিসেবে চিনি। preposition plus noun phrase, that is called prepositional phrase or adverbial। এগুলোর উপর আজকে আমরা কাজ করব। ইউজিং ক্যাপিটাল লেটার্স এর ব্যবহারের কিছু নিয়ম আমরা আগে দেখেছি, আরো কিছু নিয়ম দেখব আজকে এই টিউটোরিয়ালের মধ্য দিয়ে। তারপর সচরাচর থাকছে রাইট, রিভাইজ এন্ড এডিট। এই জাতীয় লেকচার সমূহ পেতে আপনারা আমার পেজটি লাইক দিয়ে রাখুন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। আর পাশাপাশি আপনারা লাইক দিয়ে রাখুন বা ফলো করে রাখুন আমার স্কিল পাবলিকেশন পেজটি। আর আমার ইউটিউব চ্যানেল ইংলিশের জন্য যে ইউটিউব চ্যানেল রয়েছে আর ক্যালব্রিজ ইংলিশ, ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলে আসি আমরা এখন পরবর্তী স্টেপ, ইন্ট্রোডাকশন আমরা একটু পড়ে দেখি কি আছে এখানে। ইন দি চ্যাপ্টার ইউ রাইট অ্যাবাউট সামওয়ান ইন ইউর ক্লাস। আপনি আপনার ক্লাসে কোনো একজন সম্পর্কে কিছু লিখবেন, অ্যান্ড সামওয়ান উইল রাইট অ্যাবাউট ইউ, সে আপনার সম্পর্কে লিখবে। এভাবে আমরা ক্রিয়েটিভ রাইটিংটাকে সাজাবো বা লিখবো। টু গেট দ্য ইনফরমেশন ইউ নিড, আপনি ইনফরমেশন পাওয়ার জন্য একটা ছোট্ট ইন্টারভিউ সেশনের আয়োজন করতে পারেন। ইউ উইল ইন্টারভিউ ইচ আদার, আপনারা একে অপরকে আপনি প্রশ্ন করতে পারেন। প্রশ্নের করার মধ্য দিয়ে অনেকগুলো ইনফরমেশন বেরিয়ে চলে আসবে। দ্যাট মিনস ইউ উইল আস্ক ইচ আদার কোয়েশ্চেন্স, একে অপরকে আপনারা প্রশ্ন করবেন। দেন ইউ উইল রাইট প্যারাগ্রাফস অ্যাবাউট ইচ আদার, এবং একে অপর সম্পর্কে আপনারা একটা প্যারাগ্রাফ লিখবেন। তাহলে চলে আসি এখন লুকিং এট দি মডেলস। আমরা মডেল দেখবো, যথারীতি আমরা প্রচুর মডেল দেখছি, মানে টাইপ দেখছি। আমরা জনরাগুলো দেখে দেখে আমরা শিখে আমরা লেখাটা লিখবো, এতে করে আমাদের সুবিধা হবে। The writing models are about to students. এখানে দুইজন স্টুডেন্ট সম্পর্কে রাইটিং মডেল রয়েছে, এটা খাল অ্যান্ড টমিকো অ্যান্ড খাল। টমিকো ইন্টারভিউড খাল, খাল ইন্টারভিউ নিবে অ্যান্ড wrote about what he usually does on Fridays। সে ফ্রাইডেজে আসলে কি কাজ করে সেটা নিয়ে কিছু ইনফরমেশন ওখান থেকে নোট টেকিং করবে। তারপর খাল ইন্টারভিউটা টমিকোর ইন্টারভিউ নিবে অ্যান্ড wrote about what she usually does on Saturdays। শনিবারগুলোতে সে কি করে, শনিবার যে প্রতি সপ্তাহে শনিবারে সে কি করে।
এই বিষয়গুলোর উপর ইন্টারভিউ সেশনটি চলবে। চলে আসি আমরা এখানে রাইটিং মডেল 1 এ। রাইটিং মডেল 1 এ খালস ফ্রাইডে, আসলে খালসের ফ্রাইডেটা কেমন আমরা আজকে খালস ফ্রাইডে সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা দেখব। আর সে কি লিখেছে খালস ফ্রাইডেজ সম্পর্কে আমরা একটু দেখে নিই তাহলে প্যারাগ্রাফে। খালস ফ্রাইডেজ আর অলওয়েজ বিজি ডেজ। খালসের ফ্রাইডেজগুলো সবসময় বিজি থাকে। হি গেটস আর্লি অ্যান্ড দেন হি ওয়ার্কস ফ্রম 6 a.m. to 2:30 p.m. After work he gets his little boy from daycare. Sometimes they go shopping or play in the park, then they go home, and Carl's wife gets back from work at 5:30 p.m. They usually have dinner at home. In the evening, Carl puts his son to bed, and then he finally has time to relax. He and his wife sometimes watch a movie, but they do not stay up late. Carl is tired after his long day. এখন আমরা চলে আসি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য মডেল। এই মডেল সম্পর্কে প্রশ্নগুলোতে আমরা একটু আসবো। এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে what is the topic sentence of the paragraph and circle the topic। আপনার এখানে খুঁজে বের করতে হবে কোনটা টপিক সেন্টেন্স এই প্যারাগ্রাফে, তারপর সার্কেল করতে হবে টপিকটাকে and then underline the controlling idea। টপিক সেন্টেন্সের দুটো পার্ট আমরা জানি, পূর্বে শিখে এসেছি যে একটা টপিক সেন্টেন্সের দুটো পার্ট থাকে, টপিক থাকে এবং কি থাকে কন্ট্রোলিং আইডিয়া। এই দুটো জিনিস আমরা টপিকটাকে সার্কেল করে দেব আর কন্ট্রোলিং আইডিয়াটা নিচে আন্ডারলাইন করব। What information does the paragraphs have about Carl's Fridays? আসলে কি ধরনের ইনফরমেশন এখানে রয়েছে? check your answers। আমরা এখানে টিক দিব যে যে ইনফরমেশনগুলো এই প্যারাগ্রাফে রয়েছে। 1 নম্বর প্রশ্ন এখানে আছে যে what Carl does in the morning। সকালবেলা Carl কি করে, তারপর আফটারনুনে Carl কি করে, ইভিনিং এ কি করে, ফ্রাইডেজ গুলোতে Carl কেমন অনুভব করে। তারপর আমরা চলে আসবো এখন কোয়েশ্চেন 3 তে। কোয়েশ্চেন 3 তে হচ্ছে হোয়াট সিম্পল প্রেজেন্ট ভার্ব ডিড রাইটার ইউজ। কি ধরনের সিম্পল প্রেজেন্ট ভার্ব রাইটার এখানে ব্যবহার করেছিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা এই থেকে ডি পর্যন্ত আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করব আর সিম্পল প্রেজেন্ট ভার্ব ফর্মগুলো ব্যবহার করে আমরা এখানে fill in the blanks টা করব। তারপর রাইটিং মডেল 2 টা আমরা করব। রাইটিং মডেল 2 হচ্ছে Tomiko's favorite day. Saturday is Tomiko's favorite day of the week. In the morning she always sleeps in. Sometimes she does not get up until noon, and then she usually meets her friends in the dining hall. In the afternoon they spend time outside or go shopping. It depends on the weather. On Saturday evenings she likes to dress up and go out, and she and her friends often eat out and see a movie or go to a party. Tomiko loves Saturdays. Tomiko Saturdays শনিবার দিনগুলো খুবই পছন্দ করে, ভালোবাসে। আমরা এটা ইনফরমেশনগুলো দেখলাম পরে। এখন আমাদের কাজ হলো কোয়েশ্চেনস অ্যাবাউট দ্য মডেল। এই মডেলের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এখানে হোয়াট ইজ দ্য টপিক সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ। ওই একই কাজ, তারপর টপিক সেন্টেন্সটা খুঁজে বের করে টপিকটাকে সার্কেল করতে হবে আর আন্ডারলাইন করতে হবে কন্ট্রোলিংটাকে। দেন হোয়াট ইনফরমেশন ডাজ দ্য প্যারাগ্রাফস হ্যাভ অ্যাবাউট Tomiko's Saturdays। Tomiko's Saturdays সম্পর্কে আসলে কি ধরনের ইনফরমেশন আমরা পেয়েছি সেগুলোকে এখানে টিক মার্কস দিব। তারপর 3 নাম্বার কোয়েশ্চেনে হোয়াট ডাজ ইট ডিপেন্ডস অন দ্য ওয়েদার মিন। আসলে ওয়েদার মিন এখানে এটা আবহাওয়া বা পরিবেশের উপর ডিপেন্ড করছে, এটা দ্বারা কি বুঝিয়েছে। সার্কেল এ অর বি, আমরা এ বুঝালো নাকি বি আইটেমটা বুঝিয়েছে সেটাকে আমরা সার্কেল করে দেব। তারপর হচ্ছে হোয়াট অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি ডিড দ্য রাইটার্স ইউজ। কোন ধরনের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি রাইটার এখানে ব্যবহার করেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই কাজগুলো সুসম্পন্ন করে আনসার শিটটা মিলিয়ে নেব। তারপর আমরা চলে যাব এখন লুকিং এট ভোকাবুলারি ফ্রেজাল ভার্ব। আমরা কিছু ফ্রেজাল ভার্ব ব্যবহার করব। ফ্রেজাল ভার্ব আমাদের লেখার মানটাকে বাড়িয়ে দেয়। তার আগে আমরা একটু জেনে নিব যে আসলে ফ্রেজাল ভার্ব কাকে বলে। এই ফ্রেজাল ভার্ব হ্যাজ 2 পার্টস। এ ভার্ব, একটা ভার্ব থাকবে যেমন সাসেজ গো গেট, দুটোই ভার্ব অ্যাকশন ভার্ব, এন্ড পার্টিকল, একটা পার্টিকল থাকবে সাচেস আপ থাকতে পারে, গো এর সাথে অন থাকতে পারে, আউট থাকতে পারে ইত্যাদি। দ্য মিনিং অফ আ ফ্রেজাল ভার্ব ইজ অফেন ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য মিনিং অফ দ্য ভার্ব অ্যালোন। একটা সাধারণ ভার্বের সাথে ফ্রেজাল ভার্বের মিনিংটা ভিন্নতা প্রদান করে, ভিন্নতা আসে। আমরা যদি এখানে লক্ষ্য করে দেখতে পাবো হি গেটস আ লট অফ মেল, হি গেটস আপ আর্লি, হিজ প্লেন, হি গেটস ইন অ্যাট 1,
তারপর এখানে আমরা গেটস দ্বারা বুঝিয়েছি রিসিভস, কিন্তু গেটস আপ দ্বারা বুঝি লিভস ইজ ব্যাড, তার বিছনা ছেড়ে যায়, বিছনা ছেড়ে উঠে। তারপর গেটস ইন দ্বারা বুঝি অ্যারাইভস। যেমন দেখুন, যখনই আমরা একটা পার্টিকল ব্যবহার করছি সিঙ্গেল একটা গেটের সাথে, কিন্তু তখন মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ফ্রেজাল ভার্ব ভিন্ন ভিন্ন মিনিং দান করতে সক্ষম হয়ে থাকে। এখন চলে আসি আমরা প্র্যাকটিস ওয়ানে। প্র্যাকটিস ওয়ানে ফ্রেজাল ভার্ব। Find these phrasal verbs in the writing models and underline them. আমরা এই যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে, ফ্রেজাল ভার্বগুলো আমরা সাধারণত নিচে যে বি অপশন রয়েছে, বি অপশনে আমরা ব্যবহার করব। বি অপশনে ব্যবহার করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং এর সাথে ম্যাচ করে দেব। ম্যাচ দ্য ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য বক্স উইথ দেয়ার মিনিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপর আমরা চলে আসবো অর্গানাইজেশন। আমাদেরকে একটা লেখাকে কি করতে হবে? অর্গানাইজ করতে হবে, সুন্দরভাবে বিধিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে সাজাতে হবে। অর্গানাইজেশনে আমরা টাইম অর্ডার ব্যবহার করবো। অ্যাকচুয়ালি টাইম অর্ডারটা কি, এটার আগে আমরা একটু পিচ অফ টেক্সটটা একটু পড়ে নিই। যে ওয়েন ইউ রাইট আ প্যারাগ্রাফ, যখন আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট অর্গানাইজেশন। আপনার অর্গানাইজেশন নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে। ইউ মাস্ট প্ল্যান, আপনাকে পরিকল্পনা করতে হবে। হাউ প্রেজেন্ট ইনফরমেশন ইন আ ক্লিয়ার অর্ডার, পরিষ্কারভাবে আপনি কিভাবে আপনার এই যে তথ্যপত্রগুলোকে উপস্থাপন করবেন। রাইটার্স নিড টু অর্গানাইজ ইনফরমেশন টু মেক ইট ইজি। রাইটার আসলে তার অর্গানাইজেশনের মাধ্যমে এটা রিডারের জন্য, পাঠকের জন্য সহজ করে তোলে, easy for people to read. There are many ways to do this. এটা করার জন্য অনেকগুলো পথ রয়েছে, অনেকগুলো পদ্ধতি রয়েছে। One way to organize information is to put it in time order. Time order ব্যবহার করা। Time order also called chronological order. আমরা time order বলতে আমাদের তথ্যপত্রগুলোকে সাজানোর ক্ষেত্রে chronologically, পর্যায়ক্রমিকভাবে সাজানোকে বুঝিয়ে থাকে। This means writing about events in the order in which they happen. কিভাবে ঘটছে, কখন ঘটছে, পার্ট বাই পার্ট আমরা সেগুলোকে এক্সপ্লেইন করব ধাপে ধাপে। Start with the first or earliest event. আমরা শুরু থেকে এবং earliest event থেকে আমরা আস্তে আস্তে পরের দিকে যেতে থাকবো। Then tell what happens after that. তারপর কি হয়েছে, তারপর কি হয়েছে, এভাবে। টাইম অর্ডার ওয়ার্ডস হেল্প মেক ইনফরমেশন ক্লিয়ার টু দ্য রিডার। রিডারকে আসলে আপনার টাইম অর্ডার ব্যবহার করলে রিডার বুঝতে সহজ হয়, রিডার খুব সুন্দরভাবে জানতে পারে, বোধগম্যতা তার বেশি গ্রো করে এই টাইম অর্ডার ওয়ার্ডস এর মধ্যে দিয়ে। দে গো এট দ্য বিগিনিং অফ সেন্টেন্স, তারা সেন্টেন্সের শুরুতে যায় প্রথমে। আর কমা ফলোজ ইচ ওয়ান এক্সেপ্ট দেন। দেন আসলে এখানে দেন যে আমরা টাইম অর্ডারসে যে দেন ওয়ার্ডটি রয়েছে, দেন ওয়ার্ডের পরে আমরা কমা ব্যবহার করব না, আর সবগুলোর পরে আমরা কমা ব্যবহার করব। ডু নট পুট আ কমা আফটার দেন। তো এখানে আমরা টাইম অর্ডার ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা ওয়ার্ড রয়েছে। ফার্স্ট, লিচ, দেন, আফটার দ্যাট, নেক্সট, ফাইনালি। ওকে, এখন আমরা এখানে যে কাজটি করব, time order, right? Work alone or with a partner in these sentences and then number them from 1 to 9 in time order. আপনার এখানে যে কাজটি করতে হবে, যে আমরা টাইম অর্ডারে জিনিসগুলোকে সাজাতে হবে। দুটো করে দেওয়া হয়েছে, যেন এটা 1 নম্বরে আসবে, এটা 9 নম্বরে আসবে। তাহলে টাইম অর্ডার হিসেবে আমরা এখানে আমাদের কোন নাম্বারটি ব্যবহার হবে, আর এখানে কোনটি ব্যবহার হবে, এখানে কোনটি ব্যবহার হবে, এভাবে আমাদের টাইম অর্ডারগুলো সাজাতে হবে। যেটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখানে টাইম অর্ডার ব্যবহার করতে হবে, এখানে কোনটার পর কোনটা যাবে, এই জিনিসটাকে কোন লাইনের পর কোন লাইন আসবে, সেই জিনিসগুলোকে আমাকে ক্রনোলজিক্যালি আমাদেরকে করে জিনিসটাকে টাইম অর্ডার অনুযায়ী সাজাতে হবে। দেন আমরা চলে আসবো এখানে যে রাইট দ্য সেন্টেন্সেস ফ্রম পার্ট এ এজ আ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আকারে আমরা ওই যে বাক্যগুলোকে আমরা টাইম অর্ডার অনুযায়ী সাজিয়েছি, সেই বাক্যগুলোকে দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেলবো। এখানে দেখুন প্যারাগ্রাফটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। যে মার্টিন লাইকস টু মেক pancakes for children on Sunday morning. First he puts the cradle on the stove to heat up. Next he gets out the eggs, milk for other ingredients. Then he mixes the ingredients in a large bowl. Then he pours spoonfuls of pancake butter onto the hot griddle. He turns the pancakes so they cook on both sides. Finally, he calls the children. They all sit down and enjoy a delicious breakfast. Later, everyone will help clean up. খুব সুন্দর করে এখানে লেখা হয়েছে প্যারাগ্রাফটি। এখন আমরা চলে আসবো পরে আমাদের প্র্যাকটিস 3-তে, যে টাইম অর্ডার ওয়ার্ড। আমাদের এখানে অনেকগুলো টাইম অর্ডার ওয়ার্ড দেওয়া হয়েছে, এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, জাস্ট টাইম অর্ডার ওয়ার্ডগুলো মিসিং আছে। জাস্ট আমরা এখানে যে কাজটি করব, প্যারাগ্রাফের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে 1-2 বার পড়ে নেব। পড়ে নিয়ে কোন টাইম অর্ডার ওয়ার্ডটি কোন নাম্বারে ব্যবহার হবে, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে দেওয়া আছে, সেখানে ব্যবহার করে আমরা প্যারাগ্রাফটাকে ইউনাইটি সৃষ্টি করব এবং এখানে কোহেরেন্স ডেভেলপ করব।
দেন আমরা চলে আসবো সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড গ্রামার। একটা লেখাতে আপনার সেন্টেন্স স্ট্রাকচার এবং গ্রামার যদি না থাকে লেখা তো সুন্দর হবে না। লেখাটাকে সুন্দর এবং বৈচিত্র্যময় করতে গেলে আপনাকে বিভিন্ন স্ট্রাকচারে লিখতে হবে। তো আমরা এখানে দেখি যে সিম্পল সেন্টেন্স প্যাটার্নস পার্ট 1-এ দেয়ার আর সেভারাল কাইন্ডস অফ সেন্টেন্স ইন ইংলিশ। ইংলিশের বিভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে। গঠনগতভাবে সেন্টেন্স 4 ধরনের হয় সাধারণত আমরা জানি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কম্পাউন্ড কমপ্লেক্স। ওকে, তাও আমরা এখানে আজকে সিম্পল নিয়ে কথা বলবো। আন্ডারস্ট্যান্ডিং সেন্টেন্সেস প্যাটার্ন উইল হেল্প ইউ রাইট কারেক্ট সেন্টেন্সেস। আপনাকে এরর ফ্রি অ্যান্ড কারেক্ট সেন্টেন্স লিখতে হবে। এরর ফ্রি অ্যান্ড কারেক্ট সেন্টেন্স লিখতে গিয়ে আপনাকে সেন্টেন্সের প্যাটার্নগুলো ভালো করে জানতে হবে। ফার্স্ট দেয়ার আর সিম্পল সেন্টেন্সেস। এখানে কিছু সিম্পল সেন্টেন্স রয়েছে, 1 সাবজেক্ট 1 ভার্ব, তারপর 2 সাবজেক্ট 1 ভার্ব। দেখি 1 সাবজেক্ট 1 ভার্ব কিভাবে হলো। আই লাইক ওয়াটারমেলন। ওয়াটারমেলনে এখানে দেখুন একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। তারপর ওয়াটারমেলন ইজ মাই ফেভারিট ফ্রুট। এখানে ওয়াটারমেলন হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে এখানে ভার্ব। তারপর 2 সাবজেক্টের সিঙ্গেল ভার্ব আমরা দেখি, আলফ্রেডো অ্যান্ড আই, দুজন, এটা দুটো সাবজেক্ট রয়েছে আর একটা ভার্ব রয়েছে। পরেরটাতে ওয়াটারমেলন অ্যান্ড স্ট্রবেরিজ, এখানে দুটো সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম যে দুটো একটা সিম্পল সেন্টেন্সের দুটো প্যাটার্ন, সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল ভার্ব, ডাবল সাবজেক্ট সিঙ্গেল ভার্ব। এখন আমরা যে কাজটি করবো সিম্পল সেন্টেন্স প্যাটার্ন। সিম্পল সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী এখানে সার্কেল দ্য ভার্বস, আপনার ভার্বকে সার্কেল করতে হবে এবং ভি লিখে দিতে হবে, আর সাবজেক্টের জায়গায় এস লিখে দিতে হবে। আন্ডারলাইন দ্য সাবজেক্টস এন্ড রাইট সাবজেক্টের জায়গায় সাবজেক্ট। এভাবে লিখে আমরা 1 থেকে 8 পর্যন্ত এক্সারসাইজটা করে আমরা আনসার শিটে মিলিয়ে নিব আমাদের হয়েছে কিনা। তারপর আমরা চলে যাই অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলোকে অনেক চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে এখানে, যে মিনিংসটা আমরা একটু দেখবো। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি টেল হাউ অফেন সামথিং হ্যাপেন্স। আসলে আমরা এখানে 0 থেকে যদি উপরের দিকে 100-এর দিকে আমরা চিন্তা করি বা দেখি কোন সময় কতটুকু কোন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কতটুকু মিন করে, কত পার্সেন্ট মিন করে, সেই বিষয়টা এখান থেকে আমরা ক্লিয়ার বুঝে নিতে পারবো। দেখুন এখানে নেভার ইটস ব্রেকফাস্ট, কখনো খায় না, তার মানে 0%। এখানে ফ্রিকোয়েন্সিটা 0% পাচ্ছে। আর এখানে যদি বলা হয় যে সামটাইমস দ্বারা ফ্রিকোয়েন্সিটা মোটামুটি মাঝে মাঝে মিন করে, এই যে দেখুন ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ ধরেন এখানে 10% ধরতে পারেন। তারপর অলিভিয়া অফেন ইটস ব্রেকফাস্টে এখানে ধরেন আপনি 30% ধরতে পারেন। আসলে 30% ফ্রিকোয়েন্সি, সে অফান মাঝে মাঝে এখানে প্রায় সে কি করে, সে ব্রেকফাস্ট খায়। আর ইউজুয়ালি স্বভাবতই এখানে ম্যাক্সিমাম টাইম ইন্ডিকেট করছে প্রায় 90%, আর এখানে হচ্ছে 100% অলওয়েজ, রাইট। এইভাবে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করব। আর এই ছাড়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাইটিং টিপ, আপনাকে একটা রাইটিং টিপ এখানে জানিয়ে দেওয়া হচ্ছে যে নোয়িং দ্য পার্টস অফ স্পিচ, জানার ক্ষেত্রে ক্যান হেল্প রাইটার ইউজ ওয়ার্ডস কারেক্টলি। আপনি যদি ভালো পার্টস অফ স্পিচের উপর জ্ঞান থাকে, আপনি আপনার ওয়ার্ডগুলোকে ভালোভাবে আপনি কানেক্টিভলি লিখতে পারবেন, আপনি আপনার লেখার ভিতর দিয়ে স্ট্রাকচারে আপনি উপস্থাপন করতে পারবেন। এখানে ডিকশনারিজ হোয়াট পার্ট অফ স্পেস অফ ওয়ার্ড ইজ। আচ্ছা, ডিকশনারি যখন খুলবেন একটা ওয়ার্ডকে দেখার সাথে সাথে ওয়ার্ডের পার্ট অফ স্পেসটা আগে ইন্ডিকেট করবেন। আমি প্রায়শই আমার আইএলটিএস স্টুডেন্টদেরকে, এমনকি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের স্টুডেন্টদেরকে আমি বলে থাকি, তোমরা প্রত্যেকটা ওয়ার্ড দেখা যখন এই ডিকশনারিটা লুক আপ করবা, তখন প্রথমে ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পেস, এটা কোন গ্রামাটিক্যাল টার্মের সাথে ম্যাচ করে, বাক্যটা কি, এটার উপস্থাপন কি, কন্টেক্সচুয়াল এটার উপস্থাপনটা বা বাক্যটা কি হতে পারে সেটা শিখে নিবে। দে ইউজুয়ালি ইউজ অ্যাব্রিভিয়েশনস, এখানে শর্টে দেওয়া আছে, যেমন আমরা অ্যাডজেক্টিভকে এডি জে দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি, আবার কাউন্টেবল নাউনকে সি দিয়ে বোঝাচ্ছি, আনকাউন্টেবল নাউনকে ইউসি দিয়ে বোঝাচ্ছি। এভাবে এখানে আমরা দেখে অ্যান্সারগুলো বুঝে নিব এটা কোন পার্ট অফ স্পেস। তারপর হচ্ছে প্লেসমেন্ট ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। আমরা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কিছু রুল দেখব। রুল নাম্বার 1, ইন মোস্ট অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, মানে অ্যাফার্মেটিভ দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভ, পুট দ্য অ্যাডভার্বস বিফোর দ্য ভার্ব। এখানে আমরা দেখব যে এখানে একটা সাবজেক্ট রয়েছে, এখানে একটা ভার্ব রয়েছে। তাহলে আমরা এখানে কি কাজটা করব, দেখুন একটা বাক্যটা যদি আমি পড়ে শোনাই, আই ইউজুয়ালি অ্যারাইভ অন টাইম, অ্যারাইভ অন টাইম, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইউজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা 90% মিন করে, আর ভার্বটা হচ্ছে অ্যারাইভ, আমি আসি বা আমার আগমন ঘটে, যে অন টাইম নির্দিষ্ট সময়, অন টাইম এটা অ্যাডভার্বিয়াল বা প্রেপোজিশনাল ফ্রেজ। তারপর হলো ঠ্যানিও, নেভার ঠ্যানিয়া নেভার কামস অন টাইম, এটা 0% মিন করে, কখনোই সে কিন্তু অন টাইমে আসে না। তারপর আমরা আরেকটা যদি স্ট্রাকচার দেখি, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টস বিভাগ দিয়ে পুট দ্য অ্যাডভার্বস আফটার দ্য বিভাগ, বিভাগের পরে আমরা অ্যাডভার্বটাকে রাখবো, খেয়াল রাখবেন। আর কিন্তু মেইন ভার্ব আসলে মেইন ভার্বের আগে আমরা অ্যাডভার্বটাকে সেট করব, আর এখানে বিভাগের পরে আমরা অ্যাডভার্বটাকে সেট করব, সেট করে বাক্যগুলো আমরা লিখবো। আম অফ অ্যান্ড আর্লি, আর পরের বাক্যটা হচ্ছে জার্নি,
is sometimes early, right? এরপর আমরা চলে যাব সামনে। The adverb of frequency sometimes can also come at the beginning or end of an affirmative statement. Sometimes Jeremy is early. এখানে কিছু আছে ক্ষেত্রে যে সামটাইমস যে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেটা কিন্তু শুরুতে বসে, অনেক সময় আবার একদম বাক্যের শেষে বসে। এখানে দেখা যাচ্ছে সামটাইমস জার্নি ইজ আর্লি, জার্নি ইজ আর্লি সামটাইমস। এখন আমরা চলে আসবো সরাসরি প্র্যাকটিস নাম্বার 5-এ, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলোর সঠিক ব্যবহার আমরা এখানে করব, দেখব রিরাইট ইচ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। আমরা এখানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটা পুনরায় লিখে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটাকে শো করব সুন্দর করে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেখানে বসার দরকার সেখানে আমরা প্লেস করব, প্লেস করে পরে আনসার শিটের সাথে আমরা মিলিয়ে নিব। এভাবে 8 পর্যন্ত চলবে কাজটি, আনসার শিট দেওয়া আছে। আর পাশাপাশি এখানে প্র্যাকটিস 6 ইউজিং সামটাইমস, এখানে সামটাইমস এর ব্যবহারটা এখানে করা হচ্ছে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, রিরাইট ইচ স্টেটমেন্ট 3 টাইমস, প্রত্যেকটা স্টেটমেন্টকে 3 বার ব্যবহার করবেন, 3 বার লিখবেন। লিখে আপনি যে কাজটি করবেন, এট সামটাইমস ইন 3 ডিফারেন্ট প্লেসেস, সামটাইমসটাকে 3টি ডিফারেন্ট প্লেসে আপনাকে ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল যদি আমরা একটা বলি মাই ফ্যামিলি হ্যাজ আ স্পেশাল হলিডে মেল, তাহলে প্রথমবার আমি যখন লিখলাম মাই ফ্যামিলি সামটাইমস, এখানে দেখুন হ্যাজ এর আগে সামটাইমস ব্যবহার হয়েছে। মাই ফ্যামিলি সামটাইমস হ্যাজ আ স্পেশাল হলিডে মেল। সেকেন্ড বাক্যে দেখুন সামটাইমসটাকে শুরুতে লেখা হয়েছে মাই ফ্যামিলি হ্যাজ আ স্পেশাল হলিডে মেল। তারপর হচ্ছে তৃতীয়বার যখন আমরা বাক্যটা লিখেছি মাই ফ্যামিলি হ্যাজ আ স্পেশাল হলিডে মেল সামটাইমস, মানে সামটাইমসকে 3টি জায়গায় প্লেস করা যায়। আবার বলে দিচ্ছি, এখানে আপনার দেখা গেছে মূল ভার্বের আগে সামটাইমস ব্যবহার করা হয়েছে, এখানে সামটাইমসটা একদম বাক্যের শুরুতে ব্যবহার করা হয়েছে, এখানে সামটাইমসটা বাক্যের শেষে ব্যবহার করা হয়েছে। এইভাবে আপনি প্র্যাকটিস দিচ্ছেন 1 2 আপনার কমপ্লিট করবেন। দেন আমরা প্লেসমেন্ট ইন নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্টের আমরা একটু প্লেসমেন্টটা দেখবো কোথায় কি হচ্ছে। এখানে the rules in the chart tell where to put an adverb of frequency in a negative statement. নেগেটিভ স্টেটমেন্টে আমরা adverb of frequency কোথায় বসাবো, আমরা not যে শব্দটা আছে not, এই not শব্দটার পরে কিন্তু আমরা adverb of frequency ব্যবহার করব, not he does not। এখানে আগে রুলটা একটু দেখেন, put the adverbs always, usually, often, এই তিনটা always, usually, often এই তিনটাকে আমরা সাধারণত not এর পরে নেগেটিভ বাক্যে not এর পরে আমরা বসাবো। হ্যাঁ, যেমন he does not always sleep well, they are not often late, এখানে not এর পরে বসিয়েছে। তারপর পুট সামটাইমসটাকে আমরা সবসময় বাক্যের শুরুতে এখানে বসাই অথবা শেষে বসাই, সামটাইমসটাকে শুরুতে বসিয়ে দিলাম। এটা একটা নেগেটিভ বাক্য, যেমন সামটাইমস হি ডাজ নট কল, এখানে আমরা শুরুতে বসালাম। ডু নট ইউজ নট উইথ নেভার, নেভারের সাথে কখন আমরা নট ব্যবহার করবো না, কারণ নেভার নিজে তো একটা নেগেটিভ। সো এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি 0 লেভেলে কাজ করে। এরপরে আমরা এখন প্র্যাকটিস 7-এ চলে আসবো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলোকে আবার প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে আমরা এখানে বসাবো। যে কাজটি করতে হবে, রিরাইট ইচ নেগেটিভ স্টেটমেন্ট, আমরা নেগেটিভ স্টেটমেন্ট আমরা ব্যবহার করব। এখানে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্র্যাকেটে দেওয়া আছে, যেমন দেখুন ও নেভার, অলওয়েজ, নেভার, অফান, ইউজুয়ালি, এগুলো দিয়ে আমরা বাক্যগুলোকে রিরাইট করে সুন্দর করে উপস্থাপন করব। আনসার শিটটা পরে মিলিয়ে নিব, আনসার শিট দেওয়া আছে এখানে। তারপর আমরা চলে যাব প্র্যাকটিস 7 আনসার শিটটা দেখেছি আমরা এখানে চলে আসবো এখন, সেটা হচ্ছে লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটিস ইন দ্য লিস্টে আমরা অ্যাক্টিভিটিসগুলো দেখবো। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস দেওয়া আছে। হাউ অফেন ডু ইউ ডু দিস থিং, আপনি কখন এই কাজগুলো করে থাকেন। আর টেক শিট অফ পেপার, আপনি একটা পেপার নেন অ্যান্ড রাইট আ ট্রু স্টেটমেন্ট উইথ অ্যান অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অ্যাবাউট ইচ অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি দিয়ে আপনি একটা বাক্য লিখুন। ওকে, ট্রাই ইট আউট অ্যান্ড ইউজিং প্রেপোজিশন টু শো টাইম। আমরা এখন শিখবো যে টাইম প্রেপোজিশন ব্যবহার করা। তো একটু দেখে নিই, এ প্রেপোজিশন সাচ এজ ইন, অ্যাট, বাই, উইথ ইত্যাদি প্রেপোজিশন গোজ ইন ফ্রন্ট অফ আ নাউন, একটা নাউনের আগে বসে। আমরা জানি যে প্রেপোজিশন কাকে বলে। প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে তার সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। তো প্রেপোজিশন নাউন ফর্ম অফ প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন এবং নাউন নিয়ে একটা প্রেপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ, দ্যাট ইজ প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজেস হ্যাভ মেনি ইউজেস, প্রেপোজিশনাল ফ্রেজের প্রচুর ব্যবহার রয়েছে। উদাহরণস্বরূপ যদি বলি, ফর এক্সাম্পলস দে ক্যান আইডেন্টিফাই এ প্লেস, সে একটা প্লেসকে আইডেন্টিফাই করে, যেমন অ্যাট হোম, ইন সাউথ আমেরিকা, এগুলো হলো প্লেস রিলেটেড প্রেপোজিশনাল ফ্রেজ। অর ডিরেকশন, টু স্কুল, আপ দ্য স্টেয়ার্স, এগুলো প্লেস ডিরেকশন রিলেটেড প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ ক্যান অলসো বি টাইম এক্সপ্রেশন, এটা টাইম এক্সপ্রেশনে ব্যবহার হয়ে থাকে প্রেপোজিশনাল ফ্রেজ, যেমন টাইম এক্সপ্রেশন টেল ওয়েন সামথিং হ্যাপেন্স, কখন জিনিসটা ঘটে। এটা দিয়ে আমরা কখন দিয়ে প্রশ্নগুলো আমরা টাইম প্রেপোজিশনাল ফ্রেজগুলো পেয়ে যাব।
এখন চলে আসি আমরা টাইম এক্সপ্রেশন এখানে অ্যাট দ্য বিগিনিং অ্যাট দ্য এন্ড অফ আ সেন্টেন্স। আমরা টাইম এক্সপ্রেশন সাধারণত বাক্যের শুরুতেও বসাতে পারি, আবার বাক্যের শেষেও কিন্তু আমরা বসাতে পারি। পুট আ কমা আফটার টাইম এক্সপ্রেশন পরে আমরা কমা বসাবো, তার মানে টাইম প্রেপোজিশনাল ফ্রেজের পরে আমরা কমা ইউজ করতে পারি। এবং বাক্যের শুরুতে যখন অন স্যাটারডেজ এর পরে আমরা একটা কমা ইউজ করেছি, কিন্তু বাক্যের শেষে যখন টাইম এক্সপ্রেশন ব্যবহার হবে তখন কমার কোনো প্রয়োজন নেই। আই সামটাইমস গেট আপ, আমি মাঝে মাঝে উঠি ইন দ্য আফটারনুন, মানে একেবারে দুপুরের পরে উঠি। কেন দেখুন ইন দ্য আফটারনুনের পূর্বে কোনো কমা নেই। তো আমরা একটু রুলগুলো দেখে নিই, 1 2 3 4 5 5টি রুল। প্রথম রুলে এখানে বলা আছে যে অন প্লাস এ ডে অর ডেজ, দিন এবং দিনের আগে অন ব্যবহার হচ্ছে এখানে। যেমন আমরা বলি ডু ইউ হ্যাভ ক্লাস অন ফ্রাইডে, ফ্রাইডের আগে অন হয়েছে। ইউজ ইন, আমরা ইন ব্যবহার করি পার্ট অফ দ্য ডে, দিনের অংশভাগের আগে আমরা ইন ব্যবহার করি, যেমন অ্যাট নাইট, অ্যাট মর্নিং, at afternoon, right? এখানে call me in the morning, এখানে in ব্যবহার হয়েছে। তারপরে আমরা এখানে at ব্যবহার করব টাইমের আগে, যেমন he starts work at 8:30 AM, এখানে 8:30 AM এর আগে at ব্যবহার হয়েছে। দেখে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন, আমি আশা রাখি। তারপর ইউজ ফ্রম এ স্টার্টিং পয়েন্ট, আমরা ফ্রমটা ব্যবহার করব স্টার্টিং পয়েন্টের শুরুতে, আর আমরা এখানে একটা টু ব্যবহার করি, তারপর ইন পয়েন্টটা ব্যবহার করবো। যেমন ফ্রম 7 to 10 PM স্টাডিজ, সে পড়ালেখা করে। তো এখানে দেখেন স্টার্টিং পয়েন্ট 7 এর আগে ফ্রম হয়েছে, এবং কি এখানে শেষ এন্ডিং পয়েন্ট হচ্ছে 10 পর্যন্ত, তাহলে টি এখানে টু ব্যবহার করা হয়েছে। ইউজ ফর ব্যবহার করবো আমরা এন অ্যামাউন্ট অফ টাইম, একটা দীর্ঘ সময়, পিরিয়ড অফ টাইমে আমরা ফর ব্যবহার করি। দে উইল বি অন ভ্যাকেশন ফর আ উইক, এখানে আ উইকের আগে ফর হয়েছে। তারপর আমরা চলে যাব প্রেপোজিশন ইন টাইম এক্সপ্রেশনস। আমরা এখানে দেখব যে আন্ডারলাইন 6টি মোর টাইম এক্সপ্রেশনস এখানে আছেন, দ্যাট মিনস উইথ প্রেপোজিশনস। আপনি এখানে বের করবেন, খুঁজে বের করে তারপর আনসার শিটে মিলিয়ে নেবেন। আমরা আপনার প্যারাগ্রাফটা পড়ে এখানে এই জিনিসগুলো আমরা বের করে নিতে পারবো এখান থেকে সহজে। আনসার শিট আপনাদের দেওয়া আছে, এখানে আনসার শিটটা খুব ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনার 6 মোর প্রেপোজিশনস এক্সপ্রেশনস রয়েছে। তারপর আমরা চলে যাই প্র্যাকটিস 9। প্র্যাকটিস 9 এ প্রেপোজিশন ইন টাইম এক্সপ্রেশন। টাইম এক্সপ্রেশনের সাথে আমরা যে প্রেপোজিশনের ব্যবহার আমরা দেখব। এখানে আসলে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। আমরা এখানে যে কাজটি করব যে কমপ্লিট দ্য টাইম এক্সপ্রেশনস ইন দ্য সেন্টেন্সেস। আমরা টাইম এক্সপ্রেশনগুলো কমপ্লিট করব, 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। আমরা কোন কোন প্রেপোজিশন এখানে অ্যাপ্লাই করে একটা টাইম এক্সপ্রেশনস আমরা তৈরি করব। দেন আমরা ইউজিং ক্যাপিটাল লেটার্স এর 4টা 5টা নিয়ম দেওয়া আছে। ক্যাপিটালস দ্য সাবজেক্ট প্রনাউন আই অলওয়েজ ক্যাপিটাল হয়। ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের ফার্স্ট লেটারটা আমাদের ক্যাপিটাল হয়। ক্যাপিটালাইজ পিপলস নেমস, আমরা প্রপার নাউনের প্রথম অক্ষরটা আমাদের ক্যাপিটাল হবে, টাইটেলের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। ক্যাপিটালাইজ ওয়ার্ডস অফ এখানে ন্যাশনালিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং ন্যাশনালিটিসের ক্ষেত্রে আমরা সাধারণত ক্যাপিটাল লেটার্স ব্যবহার করি, যেমন অস্ট্রেলিয়ানের এটা আমাদের ক্যাপিটাল হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেমন দেখুন কলম্বিয়ান, তারপর স্প্যানিশ, এগুলো সবগুলো শুরু অক্ষরটা ক্যাপিটাল হয়েছে। ক্যাপিটালাইজ প্লেস নেমস বিশেষ করে প্লেস নেমের আগে আমরা যেমন ডমিনিকান রিপাবলিকে এখানে ডাটা হচ্ছে ক্যাপিটাল লেটার রয়েছে। তারপর আমরা প্র্যাকটিস 10 চলে যাবো। কারেক্টিং ক্যাপিটালাইজেশন এরর্স, আমরা এখানে ক্যাপিটালাইজেশনে কি কি ভুল রয়েছে 8টি বাক্য দেওয়া আছে, সেখানে ভুলগুলো ঠিক করে আমরা সুন্দর করে আমরা আনসারগুলো মিলিয়ে নিব যে আসলে এখানে কি কি ভুল আছে, ভুলগুলো আমরা ঠিক করে নিব। দেন আমরা চলে আসবো এখানে ট্রাই ইট আউটে আমাদের যে কাজটি করতে হবে, আমরা একা করবো বা পার্টনারের সাথে কাজটি করবো। লুক এট দ্য 5 রুলস ফর ক্যাপিটালাইজেশনের 5টা রুল আমরা কিন্তু শিখেছি। দ্য চার্ট ওই পৃষ্ঠায় 81 নম্বর পৃষ্ঠা। দ্যাট মিনস রাইট টু স্যাম্পল সেন্টেন্সেস, এখানে স্যাম্পল সেন্টেন্স মানে টাইপ সেন্টেন্সেস আপনাকে লিখতে হবে ফর ইচ, প্রত্যেকটার জন্য। তারপর 2টো করে বাক্য লিখতে হবে। হ্যাঁ, ক্যাপিটালাইজেশন আমরা যে রুলগুলো শিখেছি সেই 5টা রুল থেকে 10টা বাক্য লিখতে হবে, দ্যাটস ইট। তারপর হচ্ছে আমরা ক্যাপিটাল লেটার্স ফর টাইটেলসের জন্য আমরা যে ক্যাপিটাল লেটার ব্যবহার করবো, এটার উপর 4টা রুল রয়েছে। ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ আ টাইটেলের প্রথম যে শব্দটা আছে, প্রথম শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। ক্যাপিটালাইজ এভরি নাউন, ভার্ব, প্রনাউন, অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্ব ইন আ টাইটেলের ক্ষেত্রে আমরা এগুলোকে ক্যাপিটাল করে দেবো। তারপর ডু নট পুট আ পিরিয়ড, আমরা পিরিয়ড রাখবো না শেষে, আমরা ফুল স্টপ দেবো না। তারপর ডু নট পুট কোটেশন মার্ক, আমরা এখানে কোটেশন মার্কটা টাইটেলে অ্যাপ্লাই করতে পারি না, এই জিনিসটা বোঝানো হয়েছে।
তারপর আমরা এখানে প্র্যাকটিস 11 এ ক্যাপিটাল লেটার্স এন্ড টাইটেলস আমরা এখানে কি করব, রিড ইচ টাইটেল উইথ দ্য ক্যাপিটাল লেটার্স নিডেড। যেখানে যেখানে আমাদের ক্যাপিটাল লেটার প্রয়োজন হবে সেটা দিয়ে আমরা টাইটেলগুলো সাজিয়ে নেব। এখানে 6টা টাইটেল দেখতে পাচ্ছি, 6টা টাইটেল কমপ্লিট করতে হবে। দেন আমরা চলে আসি অ্যাপ্লাইং ভোকাবুলারি। আমরা ভোকাবুলারিগুলোকে যে শিখেছি সেগুলোকে ব্যবহার করব, ব্যবহারের বিধি নিয়মগুলো করব। আমরা এই মুহূর্তে একটু শেয়ার করব এখানে যে আমরা একে অপরের সাথে ইউজিং ফ্রেজাল ভার্ব ব্যবহার করবো। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী কী মিসিং রয়েছে এখান থেকে নিয়ে আসবো। এখান থেকে নিয়ে এসে আমরা সঠিকভাবে এখানে ইনসার্ট করে আমরা প্র্যাকটিস 12 কমপ্লিট করে ফেলবো। প্র্যাকটিস 12 6টি এক্সারসাইজ দেওয়া আছে, 6টি আইটেমস দেওয়া আছে। বিতে গিয়ে আমরা এখানে দেখব যে টেক আ শিট অফ পেপার, আমাদের একটা পেপার নিতে হবে, 6 or more সেন্টেন্স আমাদের লিখতে হবে। হোয়াট ইউ ডু অন স্যাটারডেজ, আসলে স্যাটারডেজগুলোতে আপনার সপ্তাহের শনিবারগুলোতে আপনি কী কী কাজ করেন, প্রত্যেকটা সেন্টেন্সে ইউজ ফ্রেজাল ভার্ব, আপনার ফ্রেজাল ভার্ব শো করতে হবে, এতে করে আপনার সেন্টেন্সের মান বাড়বে। তারপর চলে আসে রাইটিং অ্যাসাইনমেন্ট আমাদের সবসময় থাকছে। ইউ আর গোয়িং টু ইন্টারভিউ আ ক্লাসমেট, আপনি একটা ক্লাসমেটের ইন্টারভিউ নিতে যাচ্ছেন অ্যাবাউট হোয়াট হি অর শি ইউজুয়ালি ডাজ অন ডে অফ দ্য উইক, সপ্তাহে সে স্যাটারডেজ অথবা ফ্রাইডেজে কী কী কাজ করে সেটার উপর একটা ইন্টারভিউ নিয়ে আপনি ইনফরমেশনগুলো তার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে নেবেন। স্টেপ 1 হচ্ছে প্রি রাইট টু গেট আইডিয়াস, আপনাকে প্রি রাইট করতে হবে, আইডিয়া জেনারেটিং করতে হবে, রাইট। এই সিস্টেমটা আমাদের সবসময় চলছে। তারপর হচ্ছে হোয়াট অ্যাডজেক্টিভ বেস্ট ডেসক্রাইবস ইউর পার্টনার্স, আপনার পার্টনার্সের দিনটাকে কোন ধরনের অ্যাডজেক্টিভগুলো সবচেয়ে বেস্ট ডেসক্রাইব করে, সেরকমই কিছু অ্যাডজেক্টিভ এখানে দেওয়া হয়েছে। এগুলো দিয়ে বাক্য লিখতে হবে, যেমন বোরিং হতে পারে, বিজি হতে পারে, দিনটি এক্সাইটিং হতে পারে, ফেভারিট হতে পারে, ইন্টারেস্টিং হতে পারে, রিল্যাক্সিং হতে পারে, টায়ারিং হতে পারে, এগুলো আমরা ব্যবহার করব। দেন আমরা চলে আসবো স্টেপ 2, আপনার মেমোরিতে যা আসে তার উপর আপনি শুরু করে দেন লেখা। ভুল ভ্রান্তি চিন্তা করে কোনো লাভ নেই, পরে ঠিক করা হবে। রাইট দ্য ফার্স্ট আপনি রাফ আপনি লিখে ফেলুন। এখানে 4টা জিনিস মনে রাখবেন। বিগিন ইউর প্যারাগ্রাফ উইথ আ টপিক সেন্টেন্স, আপনি টপিক সেন্টেন্স শুরু করবেন। কন্টিনিউ রাইটিং ইউর ফার্স্ট আপ, আপনার ফার্স্ট আপটা কন্টিনিউ শুরু করবেন লেখা, থামার দরকার নেই। আপনাকে টাইম অর্ডার ওয়ার্ডসগুলো অ্যাপ্লাই করতে হবে, টাইম এক্সপ্রেশন, যাতে করে আপনার পাঠক সুন্দরভাবে বুঝতে পারে। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আছে কিনা, আপনি বাক্যের ভিতরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করবেন। গিভ ইউর প্যারাগ্রাফের টাইটেল, ফাইনালি আপনার প্যারাগ্রাফে একটা টাইটেল দিয়ে ফেলুন। দেন আপনি স্টেপ 3-তে আপনি কন্টেন্টটা চেক করে নিন আগের মতো। তারপর ফরম্যাট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, পেজ ফরম্যাট ওকে আছে কিনা চেক করে নিন। তারপর স্টেপ 4-এ আপনি ফাইনাল একটা ড্রাফট করুন। 3টা জিনিস মনে রাখবেন। অন ইউর ফার্স্ট মার্ক এনি চেঞ্জেস, চেঞ্জ করতে হলে চেঞ্জ করে নিন। টেক এ নিউ শিট অফ পেপার, সুন্দর করে আপনি নতুন একটা পেজে আপনি ফাইনাল ড্রাফটটা সাজিয়ে ফেলুন। তারপর এডিট ইউর প্যারাগ্রাফ কেয়ারফুলি, বলে আপনার প্যারাগ্রাফটাকে এডিট করুন। রাইটিং টিপটা মনে রাখবেন, বিফোর ইউ গিভ ইউর নিউ ড্রাফট টু দ্য টিচারকে আপনার নতুন ড্রাফটটা লেখার পর দেওয়ার আগে মেক শিওর দ্যাট ইউর পেপার ইজ নিট অ্যান্ড ফরম্যাটেড কারেক্টলি, আপনার ফরম্যাট করা হয়েছে কিনা, ঠিকভাবে আপনি জায়গা রেখেছেন কিনা, টাইটেলটা কোথায় হবে, টপিক সেন্টেন্সটা কোথায় হবে, লেফট মার্জিন ওকে আছে কিনা, রাইট মার্জিন ওকে আছে কিনা, লাইন স্পেস ঠিক আছে কিনা, দেন এইগুলো আপনাকে দেখতে হবে। তারপর সেলফ অ্যাসেসমেন্টটা করে ফেলুন। আপনার ইন দিস চ্যাপ্টার ইউ লার্ন, আপনি যা যা শিখেছেন এখানে এই চ্যাপ্টারে দেখুন, মিলিয়ে নিন। এখানে 6টা বিষয়ের উপর আপনাকে আলোকপাত করা হয়েছে। তারপর এক্সপ্যানশন আপনাকে যেটা করতে হবে যে অন ইউর ওন রাইট আ প্যারাগ্রাফস অ্যাবাউট ইউর ফেভারিট হলিডে, আপনি আপনার ফেভারিট হলিডে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে ফেলুন। দেন আপনি আবার সচরাচর সবসময় আপনাকে জার্নাল, মানে যে কোনো টপিক পেলে সেই টপিকের উপর আপনি একটা ডায়েরি রাখুন, ডায়েরিতে আপনি আইডিয়া জেনারেট করুন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সুন্দর একটা আগামীর প্রত্যাশা। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি আপনার লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ELT। আমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এই ব্যানারে আমাদের এই ট্রেনিংগুলো চালু আছে। আমাদের অফলাইন অনলাইন দুটোই চালু আছে। সরাসরি যোগাযোগের জন্য 0167687468 আপনার নক দিন। সরাসরি আমার সাথে আপনার কথা বলতে পারেন। আপনার যে কোনো কোর্সের ক্ষেত্রে আমি আপনাকে সাপোর্ট করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।